ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেই নিয়ম অনুসারেই আজকেও রাষ্ট্রবিজ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাগরিকতা। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই নাগরিকতার প্রশ্নটা, নাগরিকতার বিষয়টা আমাদের বিভিন্ন পর্যায়েই পড়তে হয়। তার মধ্যে আমি বিশেষ করে জোর দিচ্ছি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা জানো যে ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুসারে এই নাগরিকতার চ্যাপ্টারটা রয়েছে এবং যেখানে আমাদেরকে পড়তে হবে নাগরিকতা বলতে কি বোঝায়, নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্যগুলো কি রয়েছে এবং নাগরিকতা অর্জন করতে গেলে কি কি যোগ্যতা লাগে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা নাগরিকতা কাকে বলবো, বা নাগরিক কারা হবে, নাগরিক কাদেরকে আমরা বলবো, এবং একটা নাগরিকের সঙ্গে একটা বিদেশির তফাৎগুলো কী কী রয়েছে। দেখো, আমরা যদি শব্দগত অর্থে দেখি তাহলে হচ্ছে নাগরিক বলতে যে কোনো নগরের বসবাসকারী মানুষকেই আমরা নাগরিক বলবো। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে সারা ভারতবর্ষ জুড়ে একটা কন্টেম্পোরারি ইস্যুজ যে সিএএ, অর্থাৎ নাগরিকতার প্রশ্নে নাগরিক কারা নয়, নতুন করে কারা নাগরিকতা অর্জন করবে। তাহলে এই পর্যায়ে আমাদের এই সময়ে বিশেষ করে এই নাগরিকতার বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ ধারণা রাখা কিন্তু খুব দরকার। আমরা যদি শব্দগত অর্থে দেখি তাহলে নাগরিক মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যখন কোনো নগরে বসবাস করবে। এখন রাষ্ট্রবিজ্ঞানে এই নাগরিক শব্দটাকে, নাগরিকতা বিষয়টাকে একটু অন্যভাবে দেখা হয়। কীভাবে দেখা হয় না, সাধারণভাবে নাগরিক সেই ব্যক্তিকে বলা হবে যে কোনো একটা রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করবে এবং সেই রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে এবং সেই রাষ্ট্রের আনুগত্য স্বীকার করার সঙ্গে সঙ্গে কিছু কর্তব্য পালন করবে এবং কিছু দায়িত্ব পালন করবে। এখন এবারে আমরা একটু দেখে নেব যে এই নাগরিকতার ধারণাটা এটা একেবারে অতীতে কি অবস্থায় ছিল, এই নাগরিকতার বিষয়টার আধুনিক ধারণা কি, এবং সব মিলিয়ে আমরা সার্বিকভাবে নাগরিকতা বলতে বর্তমানে কি বোঝায়, কোন বিষয়টাকে আমরা নাগরিকতা বলবো। দেখো, একেবারে যদি আমরা গ্রিক রাষ্ট্রচিন্তায় ফিরে যাই, মানে একদম অতীতের কথা বলছি, এই গ্রিক রাষ্ট্রচিন্তায় ফিরে যেতে গেলে সেখানে আমরা দেখব গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছেন যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি নগর পরিচালনায়, অর্থাৎ রাজনীতিতে, অর্থাৎ রাষ্ট্রের কার্যে অংশগ্রহণ করে। আর যে নগর পরিচালনায় বা রাজনীতিতে বা রাষ্ট্রের কার্যে অংশগ্রহণ করে না, সে নাগরিক নয়। অতএব কোনো নাগরিক হতে গেলে তাকে হয় ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করতে হবে, নয়তোবা কোনো প্রশাসনিক পদে থাকতে হবে। এই অর্থে অ্যারিস্টটল বলছেন যেহেতু কৃতদাস, যেহেতু শ্রমিক, স্ত্রীলোক এরা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে না, তাই এরা নাগরিক নয়। তাহলে নাগরিকতার যদি অতীত ধারণা দেখি, একেবারে অতীতে অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের মতে নাগরিক হচ্ছে তারাই যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, আর যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে না তারা নাগরিক নয়। এই অর্থে অ্যারিস্টটলের কথা অনুসারে আমরা কৃতদাস, আমরা শ্রমিক এবং নারী, তাদেরকে আমরা নাগরিক বলবো না। এবারে আমরা একটু দেখে নেব যে আধুনিক যারা ধারণাকার আছেন, অতএব আধুনিক ধারণা অনুসারে নাগরিকতা বলতে কি বোঝায়। দেখো, গ্রিক চিন্তার সময়ে তখন নগরগুলোর এমনি ছোট ছোট অবস্থা ছিল, বিরাট যে জনবসতি ছিল তা কিন্তু নয়। কিন্তু বর্তমান দিনে যদি আমরা রাষ্ট্রগুলো দেখি তাহলে বিরাট জনবহুল ব্যাপার। এক একটা রাষ্ট্রে এত সংখ্যক লোক রয়েছে, সেই বিপুল সংখ্যক জনগণের পক্ষে কিন্তু তারা সবাই মিলে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে তারা সবাই মিলে বলবে আমি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করব, সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা বর্তমান যে পরিস্থিতি,
সেই বর্তমান পরিস্থিতিতে নাগরিক বলতে সেই সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বোঝানো যায় যারা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্রের সভ্য হিসাবে কতগুলো অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের জন্য প্রস্তুত থাকে। এখন শুধু তো কর্তব্য করলেই হবে না, আনুগত্য প্রদর্শন করলেই হবে না। কর্তব্য যেমন করবে তেমন কিছু অধিকারও ভোগ করবে, আনুগত্য প্রদর্শন যেমন করবে তেমন কিছু অধিকারও ভোগ করবে। এবং সেই অর্থে আমরা যদি বলি, তাহলে যখন অধিকার ভোগ করছে, যখন আনুগত্য স্বীকার করছে, তখন রাষ্ট্রের যাতে করে উন্নত হবে, উন্নয়ন করা যায়, সেজন্য কিছু কর্তব্য তাকে পালন করতে হবে। এবং এই কর্তব্য পালন করতে গেলে নাগরিককে অবশ্যই বুদ্ধিবৃত্তি, মানসিক শক্তি এবং নৈতিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। এবারে আমরা যদি আধুনিক ধারণাকারদের মধ্যে একজন অন্যতম অধ্যাপক ল্যাস্কির কথায় যাই, অধ্যাপক ল্যাস্কি কি বলছেন? অধ্যাপক ল্যাস্কি বলছেন, নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ। অর্থাৎ আমি শুধু নগরে বসবাস করব না, আমি শুধু নগরের প্রতি আনুগত্য বিকাশ করব না, যাতে করে নগরের কল্যাণ হয়, মঙ্গল হয়, ভালো হয়, এই ভালোর জন্যে আমাদের একটা সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ যেমন ঘটাতে আমরা পারি। এইবারে আমরা দেখব যে আমরা তো একটা সার্বিক একটা সাধারণ অর্থে নাগরিকতা দেখলাম, আমরা অ্যারিস্টটল কি বলছেন সেই অর্থে নাগরিকতা দেখলাম, আমরা ল্যাস্কি কি বলছেন সেই অর্থে নাগরিকতা দেখলাম। সব বিষয় যদি দেখি তাহলে মনে হতে পারে এতগুলো যদি ধারণা হয় তাহলে আমরা শেষমেশ অন্তত আমরা এক কথাই নাগরিকতা বলতে কি বলবো। এই যে এতগুলো কথা বললাম নাগরিকতার ধারণা, এটাতে চিন্তা করার কিছু কারণ নেই, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার প্রথমেই বলেছি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাই যতগুলো রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা প্রত্যেকে নিজের নিজের মতো করে দিয়েছে। আসলে সমাজবিজ্ঞানে একেবারে একটা জায়গায় বেঁধে রাখা যায় না, কারণ রাষ্ট্রের ধারণাটাও আমরা যেমন দেখেছিলাম বিভিন্ন রকমভাবে হয়েছে, এই নাগরিকতার ধারণাটাও একেবারে অতীতে প্রাচীনকালে গ্রিসে যেমন ছিল, আধুনিক ধারণাটা তেমন ছিল না, আবার বর্তমানে তার পরিবর্তন হবে। অর্থাৎ নাগরিকতার যেহেতু সমাজ ব্যবস্থাটাই, পুরো রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাই বা রাষ্ট্র ব্যবস্থাটাই যেহেতু গতিশীল, একেবারে অতীতে একটা নগর বা রাষ্ট্র যেমন ছিল বর্তমানে সেটা নয়, বা অতীত বা বর্তমানের মাঝখানেও সেরকম ছিল না, রাষ্ট্রেরও পরিবর্তন হয়েছে, তাহলে সেখানে নাগরিকতার ধারণাটা পরিবর্তন হবে, এটাই খুব স্বাভাবিক। এখন সব কিছুকে মিলিয়ে যদি আমরা বর্তমান দিনে একটা নাগরিক কাকে বলবো বা নাগরিকতার যদি আমরা একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে নাগরিক হলো সেই ব্যক্তি যে কোনো একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। অতএব আমি যে রাষ্ট্রে বসবাস করছি সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা, সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা, সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, সেগুলোকে সহজে মানব এবং তার প্রতি একটা আনুগত্য স্বীকার করব। স্থায়ীভাবে বসবাসও যেমন করব, সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করব, আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে। শুধু আনুগত্য প্রদর্শন করে তাই না, রাষ্ট্র যে সমস্ত সামাজিক অধিকারগুলো দেয়, আমরা জানি যেমন অনেক রাষ্ট্র ব্যবস্থা তারা তাদের নাগরিকদের জন্য জনকল্যাণমূলক কাজ করে, যেমন রেশনের চাল, স্বাস্থ্য ব্যবস্থা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই ধরনের জনকল্যাণমূলক কাজ যেগুলো রাষ্ট্র করে, সেই অধিকারগুলোও যেমন ভোগ করব, আবার সেই সঙ্গে রাজনৈতিক অধিকারগুলোও ভোগ করে। অর্থাৎ রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, রাজনীতিতে অংশগ্রহণ। এই যে 2024-এর লোকসভা নির্বাচন ভারতবর্ষে হবে, সব ভারতীয়র অধিকার আছে রাজনীতিতে অংশগ্রহণ করার। অর্থাৎ তারা তাদের রাষ্ট্র ব্যবস্থা কারা পরিচালনা করবে সেই ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হবে, অর্থাৎ ভোটাধিকার তার আছে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, তারা রাজনৈতিক অধিকারটা তার ভোগ করতে পারবে এবং নিজের যোগ্যতা ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটিয়ে সামাজিক মঙ্গলের জন্য সচেষ্ট থাকবে।
এবং শুধু আমি যে রাষ্ট্র থেকে সামাজিক অধিকারগুলো ভোগ করব, রাজনৈতিক অধিকারগুলো ভোগ করব তা নয়, সেই সঙ্গে আমার রাষ্ট্রের কিভাবে উন্নয়ন হবে, রাষ্ট্রের কিভাবে উন্নতি হবে, সেই দিকেও আমার খেয়াল থাকবে, একটা নাগরিকের খেয়াল থাকবে। অর্থাৎ আমি যদি একেবারে এক কথায় বলি, তাহলে একজন নাগরিকতা বলতে আমরা কি বোঝাই? স্থায়ীভাবে কোনো রাষ্ট্রে বসবাস করবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবে এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সামাজিক রাজনৈতিক অধিকারগুলো ভোগ করবে এবং নিজের যোগ্যতা এবং বিচার বুদ্ধি দিয়ে রাষ্ট্রকে সমৃদ্ধ করবে। এবারে আমরা দেখে নেব যে একজন নাগরিক এবং একজন বিদেশির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেখ, একজন নাগরিক তিনি একজন নাগরিক তার নিজের দেশে স্থায়ী বাসিন্দা, কিন্তু একটা বিদেশি সেই দেশের স্থায়ী বাসিন্দা নয়। সে সেই দেশে কিছুদিনের জন্য এসেছে, তার একটা সময়সীমা থাকবে এবং তারপরে সে আবার ব্যাক করবে, অর্থাৎ ফিরে যাবে। অতএব একজন নাগরিক সে যেমন সেই দেশের স্থায়ী বাসিন্দা, একজন বিদেশি কিন্তু স্থায়ী বাসিন্দা নয়। তেমনি 2 নম্বর আমরা কি বলতে পারি? একজন নাগরিক যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের প্রতি সে আনুগত্যশীল থাকে। অর্থাৎ কেউ একজন ভারতে বসবাস করছে, সে কিছু দিনের জন্য বাংলাদেশে গেছে, সে কিন্তু ভারতের প্রতি আনুগত্য স্বীকার করবে। সে বাংলাদেশে যাওয়ার পরে সেখানে তাদের সেখানে যখন থাকবে, সে সেই রাষ্ট্রে কিছুদিনের জন্য বসবাস করবে, সেই রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলাগুলো ওখানে থাকার জন্যে পালন করবে, মেনে চলবে, কিন্তু আনুগত্য স্বীকারটা সেই দেশে করবে না, বাংলাদেশে করবে না। 3 নম্বর কি? নাগরিকরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল প্রকার অধিকার ভোগ করতে পারে। আমার একজন ভারতীয় নাগরিক, সে যখন এই দেশে বসবাস করছে, সে এই দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব সুযোগ সুবিধাগুলো, অধিকারগুলো ভোগ করবে। কিন্তু যখন এখানে কোনো একজন বিদেশি আসছে, সে এই দেশের কিছু সামাজিক অধিকার ভোগ করতে পারে, কিছু অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার সে এই দেশে এসে ভোগ করতে পারবে না। কারণ কি? সে এই দেশের নাগরিক নয়, অর্থাৎ সে এই দেশে এসে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে না। যদি উদাহরণ দিই, এই 24-এর লোকসভাতে কিন্তু সে এসে ভারতের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অতএব সে যেমন মানে প্রার্থীও হতে পারবে না, তেমন আবার ভোট দিতেও পারবে না। অতএব নির্বাচনের দেশের রাজনৈতিক ব্যবস্থায় সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর পার্থক্য যদি বলি, কর্তব্য পালনের ক্ষেত্রেও কিন্তু নাগরিক এবং বিদেশিদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। একজন বিদেশির তুলনায় একজন নাগরিককে নিজ রাষ্ট্রের প্রতি অনেক বেশি কর্তব্য পালন করতে প্রস্তুত থাকতে হয়। যেমন কি জাতীয় সংকটে যদি রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দেওয়া একটা নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলেও, যখন একজন বিদেশি ভারতবর্ষে আসছে, সে কিন্তু আমার দেশের বা তার মানে সে যখন বিদেশি, তখন কিন্তু সেই দেশের জাতীয় সংকটে সে সাড়া দেবে না, সে সাড়া দিতে বাধ্য নয়। 5 নম্বর যদি পার্থক্য দেখি, তাহলে দেখব যে শাস্তিদানের ক্ষেত্রেও কিন্তু নাগরিক এবং বিদেশিদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। রাষ্ট্র তার নাগরিককে যেরকম অপরাধ সে করেছে, সেই অপরাধ অনুসারে শাস্তি দিতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও দিতে পারে। কিন্তু একটা বিদেশিকে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিতে পারে না। 6 নম্বর যদি আমরা পার্থক্য দেখি, তাহলে দেখব অসৎ আচরণের জন্য অথবা নিরাপত্তার খাতিরে রাষ্ট্র কোনো বিদেশিকে রাষ্ট্র থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই রাষ্ট্র তার নাগরিককে তার দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না। তার নাগরিককে সংশোধন করবে, সংশোধনাগারে শাস্তি দেবে, কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে, এটা কিন্তু কোনো দিন আমরা দেখিনি, এটা কিন্তু কখনো হয়নি। যদি আমরা পরের কোনো একটা পার্থক্য দেখি, তাহলে দেখব যে নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, তার জীবন সম্পত্তি রক্ষা রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্য। অর্থাৎ কোনো একটা ভারতীয়, সে হয়তো বিদেশে আছে, তার সম্পত্তি এখানে রয়েছে, তার সম্পত্তি, তার জীবন রক্ষা করার দায়িত্ব
এই দেশের, অর্থাৎ সে যদি বিদেশে গিয়ে আটকেও যায়, কোনো সমস্যায় পড়ে, তখন ভারতের প্রশাসন তারা কিন্তু ভারতীয়দেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যখন ইউক্রেনে অনেক ভারতীয়, বিশেষ করে যারা ডাক্তারি পড়তে গিয়েছিল, আমরা দেখেছি প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, তারা যখন আটকে গিয়েছিল, তখন ভারত সরকার কিন্তু রীতিমতো চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করার, এবং উদ্ধার করেওছে। কিন্তু আমরা যখন বিদেশের ক্ষেত্রে দেখব, বিদেশিদের ক্ষেত্রে রাষ্ট্রের দায় দায়িত্ব বিদেশিদের পক্ষে কিন্তু এতটা ব্যাপক নয়। কোনো বিদেশি যতক্ষণ রাষ্ট্রের মধ্যে থাকে ততক্ষণ রাষ্ট্র তার জীবনের সম্পত্তি রক্ষার দায়িত্ব নেয়। কিন্তু সেই বিদেশি যখন রাষ্ট্রের ভৌগোলিক সীমা ছাড়িয়ে চলে গেল, তখন রাষ্ট্রের কিন্তু আর কোনো দায় দায়িত্ব থাকে না। আমরা নাগরিক বলতে কি বোঝাই এবং নাগরিকের সঙ্গে বিদেশিদের পার্থক্য কি, এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা খুব শীঘ্রই পরের ক্লাসে আসব। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো টপিক নিয়ে, কোনো একটা ছোটো বিষয় নিয়ে আলোচনা করার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ। এর মধ্যে সকলেই ভালো থেকো। পরের ভিডিও নিয়ে আসছি।